নমস্কার। শুরু করছি আজকের সাহিত্য সভা। শুভ সন্ধ্যা। আজকের সাহিত্য সভার বিষয় রামায়ণ ও মহাভারত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। কৃত্তিবাসী রামায়ণ সম্পর্কে আলোচনা করবেন গবেষক শ্রীমতী মেঘা মান্না ও মহাভারত বিষয়ক আলোচনায় অংশ নেবেন গবেষক অধ্যাপক শ্রী সায়ন দেবনাথ। সঞ্চালনার ভূমিকায় থাকছি আমি শ্রী স্নেহাশিস চক্রবর্তী। সঞ্চালক হিসাবে দায়িত্ব পালনের প্রথমেই রামায়ণ ও মহাভারত সম্পর্কে সামান্য কিছু কথা সূচনায় আমি পেশ করছি। ভারতীয় সাহিত্যের ইতিহাসে রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্য শুধু গুণমানে ও খ্যাতিতে জনপ্রিয়তা পেয়েছে তা নয়, মহামূল্যবান এই দুই মহাগ্রন্থ ভারত চিন্তার আকর গ্রন্থ হিসাবে পরিচিত। ভারতবর্ষের আধ্যাত্মিক পটভূমি ও সামাজিক অভিজ্ঞতাকে সুচারুভাবে পরিবেশন করেছে এই দুই মহাকাব্য। এই দুই মহাকাব্যে একদিকে যেমন বীর রসের চিত্র অর্থাৎ যুদ্ধ, হানাহানি, বীরত্ব, জয় পরাজয়ের কথা প্রকাশ পেয়েছে, অন্যদিকে তেমনি নৈতিক ও মানবতাবাদী ভাবনার নানা কথা সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। কৃত্তিবাস ও ব্যাসদেব রচিত যথাক্রমে রামায়ণ ও মহাভারত একদিকে যেমন সত্য, রজ ও তম এই তিন গুণের ধারায় পুষ্ট, তেমনি কর্ম ও ধর্মের দর্শনকে সুপ্রতিষ্ঠিত করেছে। রামায়ণের মুখ্য চরিত্র হিসাবে এসেছেন দশরথ, কৌশল্যা, কৈকেয়ী, রাম, লক্ষ্মণ, ভরত, সীতা, রাবণ, শূর্পণখা, হনুমান, ইন্দ্রজিৎ, বিভীষণ প্রমুখ। তেমনি মহাভারতের প্রধান চরিত্র হিসাবে এসেছেন ভীষ্ম, ধৃতরাষ্ট্র, ভীম, অর্জুন, দুর্যোধন, শ্রীকৃষ্ণ, দ্রৌপদী, কর্ণ, গান্ধারী, অভিমন্যু, ছোট বড় নানা মানব চরিত্র। নানা ঘটনাপ্রবাহ, উত্থান পতন এবং হর্ষ ও বিষাদের চিত্র প্রকাশিত হয়েছে এই দুই মহাকাব্যে। বাল্মীকি সৃষ্ট রামায়ণ কৃত্তিবাসের লেখা বঙ্গভাষায় পরিচিত ও জনপ্রিয় হলো আমাদেরই মধ্যে। বাঙালি মনের মাধুরী মিশিয়ে এই কাব্যকে পারিবারিক জীবনে, নৈতিক আদর্শে, সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে আপন করে পেশ করলেন কৃত্তিবাস। কৃত্তিবাসী রামায়ণ থেকে বঙ্গের সমাজ, ধর্ম, সংস্কার, জীবনযাপনের নানা বৈশিষ্ট্য চোখে পড়ে। ফুলিয়ার পণ্ডিত মুখটি বংশের পুত্র, নানা বিদ্যায় পারদর্শী কৃত্তিবাস রাজসভায় সমাদৃত, লোকমহলে প্রশংসিত জনপ্রিয় এক চরিত্র। তাঁর লেখা রামায়ণ হস্তলিখিত পুঁথি হিসাবে প্রকাশিত। ভাষা, ছন্দে ও ছাপার শুদ্ধতায় গ্রন্থটি বড় সুন্দর। কৃত্তিবাসী রামায়ণের বৈশিষ্ট্য এক, রামায়ণের সবকটি খণ্ডই এখানে পরিবেশিত। 2, পালা ও কবিকাব্যে এটি লিখিত ছন্দ ও বিবরণে এটি অসাধারণ। 3, সম্ভবত ষোড়শ শতকের গোড়ায় এইটি লিখিত। 4, রামায়ণের উত্তরচরিত হিসাবে লব ও কুশের কাহিনী ও বীরত্বের কথা এসেছে। বক্তা শ্রীমতী মেঘা মান্নার পরিচিতি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর, স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক প্রাপ্তি 2023 সালে। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অনুবাদবিদ্যা বা ট্রান্সলেশন স্টাডিজ বিষয়ক গবেষক, মূলত লাতিন আমেরিকার সাহিত্য থেকে বাংলা ভাষায় অনুবাদের ভাব, ভঙ্গি, পদ্ধতি, বিচার। আমার নাম মেঘা মান্না, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছি। আমার রিসার্চ এরিয়ার কথা স্নেহাশিসদা অলরেডি আপনাদের বললেন। আজকে আমি কৃত্তিবাসী রামায়ণ নিয়ে
শুধু কথা বলবো এরকম নয়, আমি বাল্মীকি রামায়ণ এবং কৃত্তিবাসী রামায়ণ দুটিকে পাশাপাশি রেখে একটি তুলনামূলক আলোচনার চেষ্টা করব, আপনাদের সামনে মনোগ্রাহী করে তুলে ধরার চেষ্টা করব। মূলত রামায়ণ নিয়ে আমি আমার যে খুব গভীর পড়াশোনা আছে তা নয়, আমি প্রথমেই ক্ষমা প্রার্থী, কিন্তু কিছুদিন অন্তত কাজ করেছি, ফলত সেখান থেকে আমার যতটুকু যা জানা বোঝা আমি আজ আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই আমি কৃত্তিবাসী রামায়ণ থেকে ছোট একটি অংশ একটু পড়ে শোনাচ্ছি, যাতে আমার মূল বক্তব্যটাতে আমি ঢুকতে পারি। নাহিকো এসব কথা বাল্মীকি রচনে, বিস্তারিয়া লিখিত অদ্ভুত রামায়ণে। এক রামায়ণ শত সহস্র প্রকার, কে জানে প্রভুর লীলা কত অবতার। একটু খেয়াল করবেন, কৃত্তিবাস বলছেন, এটি লঙ্কাকাণ্ডের অন্তর্গত একটি শ্লোক। কৃত্তিবাস নিজেই বলছেন যে নাহিকো এসব কথা বাল্মীকি রামায়ণে, বিস্তারিয়া লিখিত অদ্ভুত রামায়ণে। অদ্ভুত রামায়ণ বলে একটি রামায়ণ থেকে কৃত্তিবাস তার কাহিনী রসদ সংগ্রহ করেছিলেন। ফলত কৃত্তিবাসী রামায়ণের মধ্যে শুধু বাল্মীকি ছাড়াও আরও বহু রামায়ণের সংমিশ্রণ ঘটেছে। ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে ছড়িয়ে থাকা রামকথা বিস্তারিতভাবে আমাদের মৌখিক ঐতিহ্যের মধ্যে ছড়িয়ে থাকা রামকথা, তা কৃত্তিবাসী রামায়ণের মধ্যে ধরা পড়েছে। যত রাম তত রামায়ণ। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রাপ্ত রামায়ণের সংখ্যা এবং বিগত কয়েকশো বছর ধরে তার প্রভাব লক্ষ্য করলে আমরা বিস্মিত হয়ে যাই। বালি, কম্বোডিয়া, চীন, জাভা, বৃহৎবঙ্গ, গুজরাট, কন্নড়, কাশ্মীর, খোটান, লাউতিয়া, মালয়েশিয়া ইত্যাদি বিভিন্ন অঞ্চলে, এমনকি শুধু ভারতের মধ্যেই মারাঠি, ওড়িয়া, প্রাকৃত, সংস্কৃত, সাঁওতালি, তামিল, তেলেগু প্রভৃতি বিভিন্ন ভাষায় দশক শতক ধরে ধরে একাধিক রামকথা রচিত হয়ে চলেছে। ক্যামিল বাল্ক নামে তিনি একজন গবেষক, তিনি প্রায় ৩০০-র কাছাকাছি রামকথা শনাক্ত করেছিলেন। এবং শুধু সংস্কৃত ভাষাতেই, খেয়াল করবেন, শুধু সংস্কৃত ভাষাতেই কাব্য এবং পুরাণ মিলিয়ে কমপক্ষে ২৫টি রামকথা তো রয়েছেই। চতুর্দশ শতকে কুমার ব্যাস নামে একজন কন্নড় ভাষী কবি, তিনি মহাভারত লেখার সিদ্ধান্ত নেন। কারণটা খুব ইন্টারেস্টিং। কেন তিনি মহাভারত লেখার সিদ্ধান্ত নিলেন? কারণ তার মনে হয়েছিল যে রামকথার ভারে বিধ্বস্ত বাসুকী নাগের গর্জন নাকি তিনি শুনতে পেয়েছেন। ফলত রামকথার সঙ্গে সেই লেভেল অ্যাচিভ করতে গেলে আমাদের একই রকমভাবে মহাভারত রচনা করতে হবে। ফলত শত শত ভাষা, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাসের পরিমণ্ডলে রামকথা সতত জায়মান, এবং যেহেতু বহু বছর ধরে তা মানুষের মুখে মুখে প্রচলিত, ফলত তার মধ্যে যে বহু বদল আসবে এটা ভীষণ স্বাভাবিক একটি ঘটনা। বাল্মীকি রামায়ণ মূলত 6টি কাণ্ডে বিভক্ত ছিল। রামায়ণের উপজীব্য আমরা জানি অযোধ্যার রাজকুমার রাম, তাঁর জীবন কথা। খ্রিস্টপূর্ব 500 থেকে 100 শতাব্দীর মধ্যে কোনো একটি সময় এই মহাকাব্য রচিত হয়, এবং এই মহাকাব্য অবশ্যই মহাভারতের পূর্বসূরি। কম্পন, তুলসীদাস, কৃত্তিবাস প্রমুখ কবি রচিত রামকথার নাম যদি আমরা একটু খেয়াল করি, তাহলে কারো রামকথার নামই কিন্তু রামায়ণ নয়। প্রত্যেকেরই রামকথার আলাদা আলাদা নাম রয়েছে, যেমন ইরামাবতারম, রামচরিত মানস বা কৃত্তিবাসী রামায়ণের নাম তো শ্রীরাম পাঁচালী। এছাড়া রামাকিয়েন প্রভৃতি আরও বহু নামে, বিভিন্ন নামে রামায়ণ আমাদের মুখে মুখে প্রচলিত। এবং আরও একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই যে প্রত্যেকটি রামকথা, এগুলো প্রত্যেকেই বাল্মীকি রামায়ণের অতি দূর সম্পর্কের আত্মীয়। বাল্মীকি রামায়ণের সঙ্গে যদি আমরা হুবহু লাইন মিলিয়ে মিলিয়ে খোঁজার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা পাবো না। হুবহু ওই রকমভাবে পাওয়া সম্ভব নয়। আমরা এই প্রসঙ্গে আমরা মাইকেল মধুসূদন দত্তের কথা স্মরণ করতে পারি। তার একটি সনেট আছে, কৃত্তিবাস নামে একটি সনেট আছে। সেখানে মাইকেল মধুসূদন দত্ত বলছেন যে, যশস্বী তুমি সুবঙ্গ মণ্ডলে, গাও গো রামের নাম সুমধুর তানে, কবি পিতা বাল্মীকিকে তপে তুষ্ট করি। মহাকবি কৃত্তিবাস তিনি যখন কাহিনী শুরু করছেন, তিনি কিন্তু প্রথমে বাল্মীকিকে তুষ্ট করে, বাল্মীকি স্তব করে তারপরে শুরু করছেন। কৃত্তিবাসের স্তবের ধরনটা খানিক আলাদা, সেটা আমরা একটু খেয়াল করব। কৃত্তিবাসী রামায়ণের উৎসগ্রন্থ মূলত বাল্মীকি রামায়ণই বটে, এ কথা অস্বীকার করবার কোনো প্রয়োজন নেই। তা বলে এ কথাও ঠিক নয় যে অবিমিশ্র বাল্মীকি রামায়ণই কৃত্তিবাসী রামায়ণের উপজীব্য। সেকালে শব্দ মিলিয়ে মিলিয়ে অনুবাদ করবার প্রচলন ছিল না। স্যার আশুতোষ মুখোপাধ্যায় তিনি একটি কথা বলছেন যে, কৃত্তিবাস কোনো সীমার মধ্যে আবদ্ধ থাকেননি, কোথাও প্রাচীন পথে, কোথাও বা নতুন পথে, যেখানে যেমন ইচ্ছা সে কল্পনা চলে গেছে।
আসলে কবি যেন রামায়ণের প্রতিটি চরিত্র এবং প্রতিটি ঘটনাকে নিজের জীবনে ব্যক্তিগতভাবে অনুভব করেছিলেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের এই কথাটি মাথায় রেখে আমরা পরবর্তী আলোচনায় ঢুকব। কৃত্তিবাসী রামায়ণ আদ্যন্ত ঘনিষ্ঠভাবে বাল্মীকি অনুসারী নয়। বাল্মীকি রামায়ণ বহির্ভূত নানা কাহিনী সমাবেশের ফলে এই টেক্সটে বহু স্থানে আদিকবিকে অতিক্রমণও ঘটেছে। তাই তার কাব্যকে অনুবাদ না বলে আমরা বরং বলতে চাই অনুসৃষ্টি। সংস্কৃতজ্ঞ পণ্ডিত কবি কৃত্তিবাস ওঝা তার পাণ্ডিত্য এবং প্রতিভার বিস্তার কল্পে এই অনুবাদের সময় কোথা থেকে সহায়তা নিলেন? তিনি সহায়তা নিলেন স্কন্দ পুরাণের কাশীখণ্ড, মার্কণ্ডেয় পুরাণ, পদ্ম পুরাণ, যোগবাশিষ্ঠ রামায়ণ, অদ্ভুত রামায়ণ, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, বায়ুপুরাণ পুরাণ। একটি দীর্ঘ তালিকা রয়েছে, আমি এখন এত দীর্ঘ তালিকা বলছি না। যেখানে যা যা রামকথা অল্প বিস্তার উল্লেখ ছিল সমস্ত তিনি সন্নিবিষ্ট করলেন একটি কাব্যের মধ্যে। পাশাপাশি যুক্ত হলো কল্পনা এবং অবশ্যই বাদ গেল বাল্মীকি রামায়ণ থেকে কিছু কিছু কাহিনী। এখানে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ওঠে, তাহলে কি কৃত্তিবাসের রামায়ণের প্রতি আনুগত্যে কোনো সন্দেহ তৈরি হচ্ছে? না, তার কারণ প্রথমেই আমি 3টে পয়েন্টের কথা একটু বলিনি। কারণ রামকথা নিয়েই শ্রীরাম পাঁচালী, রামকথা ব্যাপারটা সেটা শুধু বাল্মীকি রামায়ণে সীমাবদ্ধ নয়, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ উপরোক্ত যে পুরাণগুলির কথা আমি বললাম, সর্বত্র রামকথার সমারোহ। স্বভাবতই এই সমস্ত পুরাণে রামকাহিনীর সঙ্গে কবি কৃত্তিবাসের ঘনিষ্ঠ পরিচয় থাকা সম্ভব। মূল বাল্মীকি রামায়ণ কৃত্তিবাসের আশ্রয় বটে, তবে বর্ণনা সূত্রে অন্যান্য পুরাণও রামকথার এই আলোচনায় চলে এসেছে। দ্বিতীয়ত, বীর রসকে তার কাব্যের প্রধান উপজীব্য করে তুলেছিলেন তিনি, এবং রামকথাকে আরো দার্ঢ করবার জন্য অন্যান্য বহু পুরাণ থেকে এবং লোকপ্রচলিত রামকথা থেকে তিনি উপাদান সংগ্রহ করেছেন। এই গবেষণায় সুপটু কৃত্তিবাস বহু গ্রন্থ থেকে উপাদান সংগ্রহ করে রামায়ণে স্থান দান করেছেন এবং অসীম কবিত্বেরও পরিচয় দিয়েছেন। তৃতীয়ত, প্রাচীনকালে, এটা অত্যন্ত খেয়াল করবেন এই 3 নম্বর পয়েন্টটি, প্রাচীনকালে পুরাণ চর্চা বিষয়টা চলতো কেবল অভিজাত শ্রেণীর মানুষের মধ্যে। সেখানে সাধারণ মানুষের স্থান ছিল না। বঞ্চিত এবং নিরক্ষর গ্রামবাসীদের চিত্ত বিনোদনের একটা প্রধান ব্যবস্থা ছিল কথকতা, মহাকাব্য এবং পুরাণের ব্যাখ্যামূলক আবৃত্তি। পুরাণকে জনপ্রিয় বা গণ আবেদনমূলক করে তোলবার জন্য নানা কাহিনী এনেছেন কৃত্তিবাস। কারণ কথক ঠাকুরের কৌশলে আশ্চর্য সহজ সরল ভাষায় নিরক্ষর জনসাধারণের কাছে মনোরমভাবে নানা দার্শনিক সমস্যা প্রকাশিত হয়। পুরাণের নানাবিধ আখ্যানের মিশ্রণ এবং মিলনের ফলে কৃত্তিবাসী রামায়ণ সেই সময় হয়ে উঠত শ্রোতা মনোরঞ্জনী। কেবল গম্ভীর জ্ঞানের কথা বলে গেলে সাধারণ শ্রোতার ততখানি ভালো লাগবে না। এবং উল্লেখ্য যে কৃত্তিবাসী রামায়ণের মানে কবি কৃত্তিবাসের এই অনুবাদ প্রকল্পে হাত দেওয়ার একটা প্রধান কারণ ছিল, দ্বিবিধ কারণ ছিল, 2টি কারণ ছিল। এক হলো রাজাজ্ঞা, আর দ্বিতীয়ত হচ্ছে লোকশিক্ষা বা মনোরঞ্জন। তিনি নিজেই বলছেন, রাজাজ্ঞায় রচে গীত, সপ্তকাণ্ড গান, 7 কাণ্ড কথা হয় দেবীর সৃজিত, লোক বুঝাবার তরে কৃত্তিবাস পণ্ডিত। রাজাজ্ঞার কথা এবং লোক বুঝাবার তরে কৃত্তিবাস পণ্ডিত, 2টি কথায় তিনি উল্লেখ করেছেন। আমরা এবার একটু খেয়াল করি যে কোথায় তিনি মূলের প্রতি অনুগত থেকেছেন এবং কোথায় তিনি বাদ দিয়েছেন, কি কি বাদ দিয়েছেন, এবং বাল্মীকির কাহিনীকে কিভাবে পত্রে পুষ্পে তিনি বিকশিত করেছেন তা বিচার করবার খানিক চেষ্টা করব আমরা। প্রথম ঘটনা, আদিকাণ্ডের দস্যু রত্নাকর বৃত্তান্ত বোধহয় আমরা সবাই শুনেছি। ছোটবেলা থেকে আমরা সবাই দস্যু রত্নাকরের মরা মরা নাম জপ করে ধীরে ধীরে বাল্মীকিতে উত্তরণের ঘটনা আমরা সবাই শুনেছি। আমাকে ক্ষমা করবেন, এই ঘটনাটি বাল্মীকি রামায়ণে নেই। আদিকাণ্ডের দস্যু রত্নাকর বৃত্তান্ত বাল্মীকি রামায়ণে খুঁজলে আমাদের হতাশ হতে হবে। সংস্কৃত রামায়ণে বাল্মীকির পূর্বজন্মে তেমন কোনো বিবরণ নেই, কেবল সম্ভবত একটি জায়গায় বর্ণনা করা আছে তিনি প্রচেতা দশম পুত্র ইত্যাদি, কিন্তু তার জন্ম বর্ণনা, তার বংশ পরিচয় ইত্যাদি কোথাও নেই। কবি কৃত্তিবাস বাল্মীকির পূর্বজন্ম বর্ণনা করেছেন এবং সেই কাহিনীর সূত্র তিনি নিয়ে এসেছেন অধ্যাত্ম রামায়ণের অযোধ্যা কাণ্ড থেকে। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, কৃত্তিবাসী রামায়ণে ভক্তির কার্যত 2টি রূপ, এক হলো নামাশ্রিত রাম ভক্তিবাদ এবং 2 হলো আদ্যাশক্তির বাৎসল্যবাদ। এই নামাশ্রিত রাম ভক্তিবাদের গোড়াপত্তনই যদি হয় রচয়িতার নিজের জীবনাভিজ্ঞতার দ্বারা, তাহলে তো তার থেকে বিশ্বাসযোগ্য আর কিছু হতে পারে না।
কৃত্তিবাস বস্তুত রাম নাম উচ্চারণে সর্বপাপ ক্ষয়ের একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন। ফলত সেই 7 কাণ্ডে বর্ণিত রামের দেবসুলভ আচরণ সে যে ভুঁইফোড় নয়, তার যে কিছু সামাজিক উত্তরাধিকার আছে তা প্রদর্শিত হয় দস্যু রত্নাকরের জীবন পরিণাম অঙ্কন সূত্রে। কৃত্তিবাসের রামায়ণের ভক্তিবাদ দেখে রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলেছিলেন, কৃত্তিবাসের রাম ভক্তবৎসল রাম। তিনি অধার্মিক পাপী সকলকেই উদ্ধার করেন। তিনি গুহক চণ্ডালকে মিত্র বলে সম্বোধন করেন। বনের পশু বানর দিগকে তিনি প্রেমের দ্বারা ধন্য করেন। বিভীষণ তার ভক্ত রাবণ শত্রুভাবে তাহার কাছ হইতে বিনাশ পাইয়া উদ্ধার হইয়া গেল। এই রামায়ণ ভক্তিরই লীলা, এবং সেই ভক্তির প্রথম নিদর্শন আমরা দেখতে পাবো দস্যু রত্নাকরের জীবন বৃত্তান্তে। রাম জন্মের এরকম একটি কথা আমরা বোধহয় অনেকেই ছোটবেলা থেকেই আমরা সবাই শুনে এসেছি, সেটা হচ্ছে যে রামায়ণ নাকি রাম জন্মের আগেই লেখা হয়েছিল। কিন্তু এই কথাটি আসলে কৃত্তিবাসের নিজস্ব সৃষ্ট, এই কথাটিও বাল্মীকি রামায়ণে নেই। কারণ সংস্কৃত রামায়ণে আমরা দেখেছি বাল্মীকি শ্রীরামচন্দ্রের একজন সমকালীন কবি ছিলেন। তিনি রাজা রামের সমস্ত কৃতিত্ব দেখে তারপর তিনি রামায়ণ রচনা করেছেন। কিন্তু কৃত্তিবাসী রামায়ণে আমরা দেখব যে রামের জন্মের অনেক আগে রামায়ণ রচনা হয়ে গেছে, এবং সেখানে একটি কথা এরকম রয়েছে যে নারদ বলছেন, শ্লোকচ্ছন্দে তুমি রচিবে যাহা, জন্মিয়া শ্রীরামচন্দ্র করিবেন তাহা। কৃত্তিবাসী রামায়ণের সৃষ্টি এই কথাটি। বাল্মীকি রামায়ণ অনুসারে ঋষি বিশ্বামিত্র তিনি দশরথের কাছে রামকে প্রার্থনা করেন মারিচ বধের জন্য। দশরথ ভীত হন, তিনি তিরস্কার করে বলেন, তুমি পূর্বে আমার প্রার্থনা পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলে, এখন সেই প্রতিজ্ঞা ভঙ্গ করতে চাও। এই আচরণ রঘু বংশের যোগ্য নয় এবং কুলের বিনাশকর। কেন এই কথাটি বললাম, তার কারণ হচ্ছে বাল্মীকি কৃত্তিবাসী রামায়ণে আমরা দেখব একদম শুরুতেই বিভিন্ন বংশ পরিচয় বর্ণনার একটি কথা রয়েছে, একটি টেন্ডেন্সি রয়েছে, যেটি বাল্মীকি রামায়ণে নেই। কেন নেই, কেন কৃত্তিবাসে রয়েছে সেটা আমি বর্ণনা করবার চেষ্টা করছি। আপনারা শুনলেন বিশ্বামিত্র কি বলল। তারপরে যুদ্ধকাণ্ডে বিভীষণ যখন সসৈন্যে সমুদ্র পার হওয়া প্রসঙ্গে রামকে বলছেন, ইক্ষ্বাকু বংশীয় সাগর পুত্রগণ সাগর খনন করেছিলেন, সেই সম্পর্কে সাগর অবশ্যই রামকে সাহায্য করবেন। প্রথমে আমরা রঘুবংশের কথা পেলাম, তারপরে আমরা পেলাম ইক্ষ্বাকু বংশের কথা। যুদ্ধকাণ্ডে একটু পরে রাবণ বলবেন, পূর্বকালে ইক্ষ্বাকু বংশীয় অনরণ্য আমাকে অভিশাপ দিয়েছিলেন, রাক্ষসাধাম আমার বংশে তোমার বংশে এমন একজন জন্মগ্রহণ করবেন যার হস্তে তোমার স্ববংশে নিধন হবে। আবার ঘুরে আসছে ইক্ষ্বাকু বংশের কথা। অথচ এই যে বাল্মীকি রামায়ণ জুড়ে এই যে অজস্র বংশমাহাত্ম্যের নিদর্শন রয়েছে, গ্রামীণ পাঠক গ্রামীণ শ্রোতা তারা কিভাবে জানবেন ইক্ষ্বাকু বংশের মাহাত্ম্য বা রঘুবংশের মাহাত্ম্য? তাদেরকে যদি বোঝাতে হয় তাহলে তো অবশ্যই প্রথমে রঘুবংশ কি ব্যাখ্যা করে নিতে হবে। ইক্ষ্বাকু বংশ, চন্দ্রবংশ প্রভৃতি বংশ সম্বন্ধে বিস্তারিত বর্ণনা, বিস্তারিত ধারণা যদি গ্রামীণ শ্রোতার না থাকে তাহলে তারা পরবর্তী অংশে কিভাবে ঢুকবেন? বাংলার আদিকবি কৃত্তিবাস সেই গুরুভার তুলে নিলেন। সাধারণ দরিদ্র অক্ষর পরিচয়হীন গ্রামবাসী কাব্যের রসাস্বাদন যাতে করতে পারেন, যাতে তারা বুঝতে পারেন যে রামের শরীরে কোন বংশের রক্ত বইছে, কোন মহান বংশের রক্ত রামের ধমনীতে বইছে, তা যদি তারা বুঝতে পারেন তাহলে অবশ্যই তাদের পক্ষে কাব্যের রসাস্বাদন করা সম্ভব হবে। সেই জন্যই তার আগের পূর্ববর্তী 60,000 বছরের ইতিবৃত্ত ইত্যাদি এলো মহাকবি কালিদাস বিরচিত রঘুবংশম উপলক্ষে রঘুবংশ কথা, দেবী ভাগবত এবং মার্কণ্ডেয় পুরাণ অবলম্বনে রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান, যোগবাশিষ্ঠ রামায়ণ এবং পদ্মপুরাণ অবলম্বনে গঙ্গার জন্ম ইত্যাদি, মর্তলোকে সগরের গঙ্গায়নয়ন, ভগীরথের জন্ম, এই সমস্ত ঘটনা আমরা শুনেছি। ভগীরথের গঙ্গায়নয়ন প্রসঙ্গটি নিয়ে একটু কথা বলি। বাল্মীকি রামায়ণে প্রসঙ্গটি রয়েছে, তবে তার জন্ম প্রসঙ্গে কোনো বৈচিত্র্য আলাদা করে দেখা যায় না। কিন্তু বাল্মীকি রামায়ণ অনুসারে ভগীরথ তিনি রাজা দিলীপের সন্তান। এইখানে এই পর্যন্ত এসে কৃত্তিবাস একটু মাখ নিলেন এবং তিনি নিজের কল্পনার এখানে একটা স্ফুরণ দেখা গেল। কিরকম? পদ্মপুরাণের স্বর্গখণ্ডের ষোড়শ অধ্যায় অবলম্বনে কৃত্তিবাস ভগীরথের জন্ম প্রসঙ্গটিকে করে তুলেন বিচিত্র এবং চিত্তাকর্ষক। ভগীরথ এখানে আর কেবল রাজা দিলীপের সন্তান নন, ভগীরথ বরং রাজা দিলীপের মৃত্যুর পর তার 2 রানীর মৈথুনের ফলে জন্ম নেওয়া সন্তান।
পাশাপাশি ঐরাবতের গর্ভভঙ্গ হওয়ার একটি প্রসঙ্গ রয়েছে, সে কথাও কৃত্তিবাসের উদ্ভাবনী শক্তির পরিচায়ক। দেবী গঙ্গার পরাক্রমের কাছে যে স্বর্গের দেবরাজের প্রধান হস্তিও তুচ্ছ হয়ে যায়, এ কথাই কৃত্তিবাস আমাদের বোঝাতে চেয়েছেন। ঋষ্যশৃঙ্গ মুনির একটি উপাখ্যান রয়েছে, খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগে শুনতে। বাল্মীকি রামায়ণ অনুযায়ী রাজা লোমপাদ কর্তৃক প্রেরিত বারাঙ্গনারা তাকে আলিঙ্গন করে মোদক এবং বিবিধ উত্তম খাদ্য দিয়েছিলেন ঋষ্যশৃঙ্গ মুনিকে। কিন্তু বঙ্গদেশীয় অতিথি সংস্কারের পরম্পরা কৃত্তিবাস পণ্ডিতের কাছে অধিকতর গ্রহণযোগ্য, বিশেষত তার লক্ষ্য যখন বাঙালি শ্রোতা। বঙ্গদেশে ঘরে ঘরে অন্তঃপুরিকাদের হাতে সারা বছর ধরে বহু যত্নে তৈরি হয় হরেক রকমের নাড়ু। তাই বাঙালি পণ্ডিত সেই সহজলভ্য অথচ বহু আকাঙ্ক্ষিত খাদ্য, সেই নাড়ু তিনি তুলে দিলেন ঋষ্যশৃঙ্গ মুনির হাতে। কথক ঠাকুরের জবানিতে এই কাহিনী যখন শ্রোতারা শোনেন, তখন কি তাদের মনে পড়ে যায় না পক্কান্নের কথা, তিলের নাড়ুর কথা, আনন্দ নাড়ু বা মুরকির মোয়ার কথা? এবং কেবল এখানেই শেষ নয়, কবি এরপরে নিয়ে এলেন কামেশ্বর মোদকের কথা, যা আয়ুর্বেদ জগতে অত্যন্ত পরিচিত একটি নাম এবং তৎসময় বাঙালি যৌন জীবনের নিত্যসঙ্গী। ঋষ্যশৃঙ্গ মুনির মনও যে টলে যাবে এতে আর আশ্চর্য কি? এখানেই কবি কৃত্তিবাস সার্থক। চরু বিভাগের একটি প্রসঙ্গ রয়েছে, সেই বাল্মীকি রামায়ণ অনুসারে দশরথ পায়সের অর্ধাংশ দিচ্ছেন কৌশল্যাকে এবং অবশিষ্ট অর্ধেকের অর্ধাংশ সুমিত্রাকে এবং তার অবশিষ্টের অর্ধ দিচ্ছেন কৈকেয়ীকে, আবার শেষ অংশ দেন সুমিত্রাকে। এই তিন নারীর বিশেষ ভাবনা চিন্তার যে অবকাশ ছিল তা নন, তারা স্বামী প্রদত্ত পায়স বিনা বাক্যে গ্রহণ করলেন। কৃত্তিবাস পণ্ডিত কৌশলে সামান্য বদল আনছেন। দশরথ কৌশল্যা এবং কৈকেয়ীকে মুখ্যাদয়ী নারীর বিবেচনা করে পায়স দুই ভাগে বিভক্ত করেন, অথচ তাদের অগোচরে একদা তিনি বিবাহ করেছিলেন সুমিত্রাকে। সুমিত্রা রূপে তিনি মদনে মোহিত হয়েছিলেন। সুমিত্রা দুর্ভাগ্যের কারণ যে কালরাত্রিতে রাজার সঙ্গে রাত্রি যাপন, এই ইঙ্গিত কবি পূর্বেই দিয়েছেন। ফলত চরু বিভাজনের সময় তার প্রভাব দেখা যাবেই এবং তার চূড়ান্ত রূপও দেখা গেল। কিন্তু এখানেই শেষ নয়, রামায়ণ অনুবাদের সময় কবি কৃত্তিবাসের লক্ষ্য ছিল এমন একটি কাব্য নির্মাণ যা বিনা তর্কে বঙ্গবাসী সাদরে গ্রহণ করে নেবে এবং পড়ে পবিত্র হবে। ফলত সেই কাব্য হয়ে উঠবে তাদের ধর্মজীবন এবং গার্হস্থ্য জীবনের ভিত্তি। তাই কৌলিন্য প্রথার বল্লালি বালাই তুচ্ছ করে কৌশল্যা এবং কৈকেয়ী নিজেদের ভাগে চরু এগিয়ে দেন বঞ্চিতা সতীন সুমিত্রার দিকে। এক্ষেত্রে মমপুত্র হয় যেন তবপুত্রের নফর বলে একটি কথা সুমিত্রা, কৌশল্যা এবং কৈকেয়ীকে দুজনকেই প্রতিশ্রুতি দেন এবং আমরা সারা জীবন ধরে লক্ষণ এবং শত্রুঘ্নের সারা জীবন ধরে আমরা দেখতে পাবো তারা কিভাবে রাম এবং ভরতের অনুগত হয়ে কাটিয়েছেন। নফর হয়তো হয়ে কাটাননি, কিন্তু অনুগত ভ্রাতা হয়ে কাটিয়েছেন। বিশ্বামিত্র মুনি রামকে নিতে এলেন মারিচ বধের জন্য। তিনি রামকে দিলেন একটি মন্ত্রের নাম বলা এবং অতিবলা মন্ত্র। সেই বলা এবং অতিবলা মন্ত্রের কাজ কি? তাদের কাজ হলো ক্ষুধা এবং পিপাসা নিবারণ করা। বাল্মীকি এর বেশি কিছু বলেননি। কৃত্তিবাস এই প্রসঙ্গটিকে আরো একটু বর্ধিত করলেন। কিভাবে? কৃত্তিবাস বলছেন যে স্বয়ং ব্রহ্মা দেবরাজ ইন্দ্রকে বলছেন যে 14 বছর রাম যখন বনবাস করবেন তখন ফলাহার করে কিভাবে তিনি রাবণের সঙ্গে যুদ্ধ করবেন। পুরন্দরকে আদেশ দেওয়া হলো তিনি যেন মৃণালের মধ্যে সুধা রেখে দেন, ফুলের মৃণালের মধ্যে রেখে দেওয়া সুধা, এবং সেই সুধা পানে শ্রীরামের না লাগিবে ক্ষুধা। সেই মৃণাল যখন লক্ষণ তুলে দিচ্ছেন ভাইয়ের হাতে, রামের হাতে, দুই ভাই সেই সুধা পান করছেন এবং তাদের ক্ষুধা তৃষ্ণা দূরে যাচ্ছে। আমাদের বাংলাদেশের মাঠে মাঠে বনে বনে মাতা প্রকৃতি যেরকম ভাবে ফল ফুল এবং মিষ্টরসে আমাদের গাছগাছালিকে ভরিয়ে রেখেছেন, যে সুধার ভাণ্ডার গড়ে তুলেছেন, তা যদি রাম লক্ষণের সেবায় না লাগে তাহলে আর কিসের কি? কবি কৃত্তিবাস থাকতে তো তা কখনোই সম্ভব হতে পারে না। যদিও তিনি বাল্মীকির মন্ত্রের কথাও বিস্তৃত হননি, তবে মন্ত্র দীক্ষা থেকেও আমাদেরকে অনেক বেশি আকর্ষণ করে না এই যে মৃণাল সুধা প্রসঙ্গ, যা সম্পূর্ণরূপে একজন বাঙালি কবির মস্তক থেকে বার হওয়া। অহল্যা প্রসঙ্গ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। অহল্যা প্রসঙ্গটি বস্তুত দুই রামায়ণের মধ্যে জলবিভাজিকার মতো কাজ করে। বাল্মীকি রামায়ণ অনুবাদকালে কৃত্তিবাস সর্বাধিক স্বাধীনতা নিয়েছেন এই অহল্যা কাহিনীতেই। বাল্মীকি রামায়ণে মহর্ষি গৌতম স্নানে গেছেন। অহল্যা শৃঙ্গার উপযুক্ত প্রসাধন করে কাম জর্জরিত হৃদয় একাকিনী বসে আছেন। সচিপতি ইন্দ্র গৌতমের বেশ ধারণ করে অহল্যার কাছে এসে সঙ্গম প্রার্থনা করলেন।
খেয়াল করবেন, গৌতম বেশধারী ইন্দ্রকে চিনতে পেরেও অহল্যা দুর্মতি বশে সম্মত হলেন। ইন্দ্র কিন্তু বলপূর্বক সম্ভোগ করেননি। অহল্যাও জানতেন ইন্দ্র তাকে বহুকাল যাবৎ চেনেন এবং কামনা করেন। উপবাসী ঋষিপত্নী মিলিত হলেন দেবরাজের সঙ্গে। মিলনের পরে তৃপ্ত অহল্যা বললেন, আমি আজ কৃতার্থ হয়েছি সুরশ্রেষ্ঠ, এখন আমি এবং আপনি এই নিন্দা পঙ্ক থেকে উদ্ধার পাই, সেই জন্য এই মুহূর্তে আপনি পলায়ন করুন। ঋষি গৌতমের এরপরে ঋষি গৌতম এসে যখন ঘটনাটি জানতে পারছেন, তার অভিশাপটিও বেশ বিচিত্র। তিনি ষোড়শে ইন্দ্রকে নপুংসক হওয়ার অভিশাপ দেওয়া মাত্র ইন্দ্রের অণ্ড খসে পড়ে। অণ্ডশূন্য স্থানে পরে জুড়ে দেওয়া হবে মেষের অণ্ডকোষ। সেই জন্য ইন্দ্রের একটি নতুন নামও হলো, ইন্দ্রের নাম হলো মেষবৃষণ। গৌতম অহল্যাকে অভিশাপ দিলেন, দুষ্টচারিণী, তুমি এই আশ্রমে অন্যের অদৃশ্য হয়ে বায়ুমাত্র ভক্ষণ করে অনাহারে ভস্মসজ্জায় বহু সহস্র বৎসর অনুতাপ করবে। রামের স্পর্শেই অহল্যার শাপ মুক্তি ঘটে। তিনি ভস্মসজ্জা থেকে উঠে এসে অতিথি সৎকার করেন ইত্যাদি। কৃত্তিবাসী রামায়ণে যাই, এবার দেখি কিরকম ভাবে কাহিনীটি এসেছে। ঋষি গৌতমের স্ত্রী অহল্যা, তিনি বিশ্বস্ততার প্রতিজ্ঞা ভঙ্গ করবার জন্য পাথরে বন্দী ছিলেন, একথা আমরা জানি। লক্ষণীয়, এইখানে কিন্তু অহল্যা নিজের অজান্তে ভ্রমক্রমে ইন্দ্রের সঙ্গে মিলিত হন, স্বেচ্ছায় নয়। বাল্মীকি যখন কলম ধরছেন তখনও বৈদিক যুগে রেশ রয়ে গেছে। বৈদিক যুগে মহিলারা যথেষ্ট স্বাধীনতা পেতেন, তারা শিক্ষার্জন করতেন, যাগযজ্ঞে অংশগ্রহণ করতেন, এমনকি তারা বৈদিক জ্ঞান অর্জন করবারও অধিকারী ছিলেন। মুনি ঋষিদের সঙ্গে তারা একই ধরনের সমপরিমাণ বিদ্যা তারা অর্জন করতে পারতেন। কিন্তু মনুর যুগ থেকে ক্রমে ক্রমে নারীর সামাজিক মর্যাদা কমতে শুরু করলো, সামাজিক শৃঙ্খলা এবং বিধিনিষেধ কঠোর হতে শুরু করলো। ফলত ভারতীয় মেয়েদের পরাধীন অন্তঃপুরে নির্বাসিত জীবনযাত্রার পথিকৃৎ হলেন কবি কৃত্তিবাস। তিনি সীতার বয়ানে একথা বারবার স্পষ্ট হয়েছে যে স্বামী বিনা স্ত্রীলোকের আর নাহি গতি, স্বামীর জীবনে জিয়ে মরণে সংহতি। অর্থাৎ বাল্মীকির অহল্যা এবং কৃত্তিবাসের অহল্যার মধ্যে এইটুকু পার্থক্যের কারণ সহজেই অনুমেয়। দুই কবির অযোধ্যাকাণ্ডে আমরা চলে আসি। আদিকবি নিষাদরাজ গুহের এলাকায় রামে রজনী যাপনের কথা বললেও নিষাদের সঙ্গে অযোধ্যা রাজকুমারের মিত্রতা কবে কিভাবে হলো সে বিষয়ে আদিকবি পাঠককে কিছুটা আধারেই রেখেছেন। কিন্তু কৃত্তিবাসের লক্ষ্য শ্রোতাবৃন্দ, যারা বৃহৎ বঙ্গে জনপদে বসবাসকারী অক্ষরজ্ঞানহীন মানুষ, তারা কিভাবে আন্দাজ করবেন বিভিন্ন গভীর জটিল সূত্র? তাদের পক্ষে তো খানিক সহজ করে দেওয়া প্রয়োজন সেগুলি। ফলত কবি কৃত্তিবাস আদিকাণ্ডে জলবৎ তরলং ভাষায় ব্যাখ্যা করেছেন অগ্নিসাক্ষী করে রাম এবং গুহকের মিত্রতা প্রসঙ্গ। ফলত অযোধ্যা ছেড়ে বেরিয়ে রাম যে সহজেই মিত্র গুহকের রাজ্যেই আশ্রয় নেবেন, এ কথা তো খুব স্বাভাবিক। মন্থরার কুবুদ্ধিতে কৈকেয়ীর দুর্মতি এবং দশরথের কাছে দুই মারণবর কামনার ঘটনা দুই রামায়ণেই আছে, তবে দেখার ভঙ্গি আলাদা। কৈকেয়ীর এহেন কাজকে যুক্তিযুক্ত করে তোলার কোনো চেষ্টা করেননি মহাকবি বাল্মীকি, তিনি বরং চেষ্টা করেছেন এটিকে কৈকেয়ীর একটি বিচ্যুতি হিসাবেই দেখানোর। কিন্তু কৃত্তিবাস সে গোত্রের মানুষই নন। বিশেষত যে সময় বঙ্গদেশের এক ঘরে পিদিম জ্বালিয়ে বসে তিনি এই অনুবাদ করে চলেছেন, সে সময় মানুষের যাবতীয় বৌদ্ধিক অন্বেষণে সংমিশ্রিত ছিল এক দৈবিতা। এই যে মিশ্রিত থাকা দৈবিতা, তা প্লেটো অ্যারিস্টটলের যুগ থেকে শুরু হয়েছে এবং 19 শতক পর্যন্ত মানব অস্তিত্বের মূল তাৎপর্যই ছিল সবই অদৃষ্ট, সবই দেবতার ইচ্ছা। ফলত একজন মানুষ সারা জীবন ধরে কি করবে, সে ঈশ্বর হোক, প্রতিষ্ঠান হোক, ধর্মগ্রন্থ হোক, সবকিছু দ্বারা আগে থেকে স্থিরীকৃত। ফলত কৈকেয়ীর যে এহেন কাজ, তারও একটি ব্যাখ্যা রয়েছে। ফলত কারণ এই কর্মের কর্তা কৈকেয়ী নিজে নন, সে কর্মের নিয়ন্ত্রক বরং এক ব্রহ্মসাপ। এখানে শেষ নয়, লঙ্কাকাণ্ডে বিজয়ী রাম ফিরে এলে কৈকেয়ী সম্ভাষণকালে বলেন, সবই তো বিধির নির্বন্ধ, তা তো খণ্ডন করা যায় না। কৈকেয়ীর দুর্মতির ফলে রাবণ বধের মতো কৃত্য তো সম্পন্ন হলো। প্রকারান্তরে এটাই কৃত্তিবাস কবির জবান। অযোধ্যাকাণ্ডে তিনি আরো বহু কাহিনী সংযুক্ত করেছেন এবং সেই কথাগুলি আমি খানিক বাদ দিয়ে যাচ্ছি। অরণ্যকাণ্ডে চলে আসি। কৃত্তিবাস কবি অরণ্যকাণ্ড বর্ণনাতে আদি কবিকেই অনুসরণ করেছেন বটে, ফলত বিশেষ যে বদল হয়েছে তা নয়, কেবল একটি আমি প্রথমেই বলবার চেষ্টা করছিলাম যে রামায়ণের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো রাজ পরিবারের মধ্যেকার রাজনীতি। এবং এই রাজনীতিকে আমরা আরও একটু যদি খেয়াল করবার চেষ্টা করি, এখানে আমরা দেখতে পাবো পঞ্চবটী বনে শূর্পণখা রামকে দেখে কামাবিষ্ট হয়ে তার ভার্যা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং সীতাকে আক্রমণ করতে উদ্যত হন।
লক্ষণ তাকে উপযুক্ত শাস্তি দেন। ফলস্বরূপ শূর্পণখার ভাই খর এবং দূষণের সঙ্গেও রামের যুদ্ধ হয়। খর এবং দূষণ নিহত হন। এরপরে শূর্পণখা তার সবচেয়ে বড় আশ্রয় বড় ভাই রাবণের কাছে গিয়ে নিজের দুর্দশার কথা বলেন। কিন্তু কেবল সেটুকুই নয়, শূর্পণখা জানতেন যে বিংশতিভুজ দশমস্তক রাজলক্ষণ সম্পন্ন তাঁর ভাইয়ের সবচেয়ে বড় দুর্বলতা হল নারী লিপ্সা। এর আগেও রাবণ ভোগবতী পুরী থেকে বাসুকীকে পরাস্ত করে তক্ষকের প্রিয় ভার্যাকে হরণ করেছেন। এমনকি বৃহস্পতি পুত্র মহর্ষি কুশধ্বজের কন্যা বেদবতীকেও নিগ্রহ করেছেন। খেয়াল করব আমরা, এই বেদবতী পরজন্মে জনকরাজ শিরোধ্বজের অজনিজা কন্যা সীতারূপে জন্মগ্রহণ করবেন। ফলত সেই রাবণকে উত্তেজিত করে তুলতে শূর্পণখা কি করেন, তিনি সীতার দেহজ সৌন্দর্যের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, এই নারী একমাত্র রাবণেরই অঙ্কশায়িনী হওয়ার যোগ্য। রাবণ মায়াবী মারিচের আশ্রমে এসে সহায়তা চাইলে মারিচ তাকে নিষেধ করেন, কারণ এই মারিচই হলেন সেই তারকা রাক্ষসীর পুত্র যাকে রাম মাত্র 14 বছর বয়সে নিধন করেছিলেন। মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আরও একবার মারিচ দণ্ডকারণ্যে ঋষিদের উত্ত্যক্ত করে রামের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। কিন্তু এবারেও রামের বাণে তিনি সাগরে নিক্ষিপ্ত হন এবং তার সঙ্গীরা মারা যায়। দ্বিতীয়বার শবন ভবন থেকে বেঁচে ফিরে আসার পরে সন্ত্রস্ত মারিচ স্থির করেন বাকি জীবনটা তিনি তপস্বীর মতো কাটাবেন। কিন্তু তৎসত্ত্বেও শয়নে স্বপনে বৃক্ষে বৃক্ষে কৃতান্তের মতো রামের ছায়া দেখতে পান মারিচ। মানসিক প্রচণ্ড আঘাত নিয়ে তিনি কোনো ক্রমে কালযাপন করছেন, কিন্তু হঠাৎ রাবণের এহেন প্রস্তাবে মারিচ দুবার অন্তত রাবণকে কঠোরভাবে নিষেধ করেন। রাবণ কিভাবে জানবেন রামের পরাক্রম? মারিচ যা জেনেছেন অন্তত দুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে। আদিকবি যেভাবে মারিচের মানসিক অবস্থার পর্যালোচনা করেছেন স্বল্প পরিসরে, কৃত্তিবাস তেমন গুরুত্ব সহকারে এই অংশটি আলোচনা করেননি। কিষ্কিন্ধাকাণ্ড এবং সুন্দরকাণ্ড জুড়ে আমরা হনুমান চরিত্রটিকে সাবয়ব হয়ে উঠতে দেখি। বিশেষত সুন্দরকাণ্ডের নায়কই হলেন বীর হনুমান। তার হাতে অসম্ভব কার্যও সম্ভব হয়ে ওঠে। আদিকবির হনুমান জ্ঞানী, সুবক্তা এবং বেদ ব্যাকরণে পারদর্শী। কৃত্তিবাসের হনুমান হিতোপদেশ প্রদানকারী, তীক্ষ্ণমতি মহামন্ত্রী তো বটেই, একই সঙ্গে তিনি রসিকতা প্রিয় এবং অসংসদীয় শব্দ ব্যবহারে বেশ পটু। বস্তুত কবি কৃত্তিবাসের সৃষ্ট কোনো চরিত্রই প্রয়োজনে কিছু অসংসদীয় শব্দ ব্যবহারে দ্বিধা করে না। এমনকি শ্রীরামচন্দ্র দূত হিসাবে যখন অঙ্গদকে রাবণের সভায় পাঠাচ্ছেন, তখন তিনি স্পষ্টত বলে দেন, রাবণ রাজারে কিছু দিয়া এসো গালি। কথকতার যুগে কাব্যে এটুকু কৌতুক অনিবার্যভাবেই চলে আসবার কথা। সম্পাতির পক্ষলাভ প্রসঙ্গ রয়েছে একটি, সেই প্রসঙ্গে আমরা দেখব দস্যু রত্নাকর প্রসঙ্গের মতোই কৃত্তিবাস ব্যবহার করছেন সেই রাম নাম মাহাত্ম্য প্রচারের কাজ। বাল্মীকি রামায়ণে মহর্ষি নিশাকর তিনি সম্পাতিকে জানাচ্ছেন যে লোকহিতে রত থাকলেই সম্পাতির যে দগ্ধ পক্ষ, পুড়ে যাওয়া পক্ষ, সেই পক্ষ আবার উদ্গত হবে। কিন্তু এই কথাটি আমাদের আলাদা করে ভাবায় না, কারণ এই কথা তো আমরা ছোটবেলা থেকে সবাই শুনে এসেছি যে অন্যের ভালো করো তোমারও ভালো হবে, তোমার সমস্ত দুঃখ দুর্দশা কেটে যাবে যদি তুমি কারোর অনিষ্ট না করো ইত্যাদি। কিন্তু কৃত্তিবাস কি করলেন, তিনি আমাদের এই যে বর্ণপরিচয়ের কাল থেকে পেয়ে আসা এই শিক্ষাটিকে একটু উল্টে দিলেন। এই প্রসঙ্গটুকুকে অবলম্বন করে তিনি তৈরি করলেন রামায়ণ শ্রবণে সম্পাতির পক্ষলাভ। 7 কাণ্ড রামায়ণ হনুমান কয়, সম্পাতি পক্ষীর পাখা হইল উদয়। প্রসঙ্গত উল্লেখ্য, এখানে খেয়াল করবেন যে হনুমান সম্পাতিকে 7 কাণ্ড রামায়ণ শোনাচ্ছেন কখন? কিষ্কিন্ধাকাণ্ডেই। কারণ কৃত্তিবাসী রামায়ণের পাত্রপাত্রীরা প্রত্যেকে নিজেদের ভবিষ্যৎ অলরেডি জানেন। তারা জানেন যে কেবল মানুষরূপী দেবতা রামের লীলা প্রচারের কৌশল। বাল্মীকি রামায়ণে রাম বস্তুত নরচন্দ্রমা, কিন্তু এমন মানুষ তিনি যাকে দেবতার সমকক্ষ বলা চলে, কিন্তু তিনি কখনোই সম্পূর্ণত দেবতা নন। তাছাড়া এই যে কৃত্তিবাসী অধ্যায়, বাঙালিয়ানার প্রভাব তো একটি রয়েছেই। ফলত আমাদের যে প্রবণতা রয়েছে দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা, সেই প্রসঙ্গ থেকে কৃত্তিবাসী রামায়ণে এই রকমভাবে রামায়ণ শ্রবণে সম্পাতির পক্ষলাভ বলে একটি প্রসঙ্গ চলে আসছে। যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ড, রামায়ণ কাব্যটিকে আমরা মূলত চিনি লঙ্কাকাণ্ডের মাধ্যমে, রাম রাবণের যুদ্ধের মাধ্যমে। তো খেয়াল করি একটি খুব ইন্টারেস্টিং একটি প্রসঙ্গ এখানে রয়েছে। সেতুবন্ধনকালে কৃত্তিবাস কাষ্ঠবিড়াল প্রসঙ্গের একটি অবতারণা করেছেন। সেতুবন্ধের মুখ্য সেনাপতি ছিলেন মূলত নলবীর। তার নেতৃত্বে কাজ করছেন হনুমান প্রভৃতি বাঘা বাঘা বীরেরা। গাছ পাথর মায় পর্বত পর্যন্ত তুলে আনছেন পবননন্দন। কিন্তু এহেন বিশালকায় সেতুবন্ধনে কি ক্ষুদ্র কৃষ্ণের জীবের কোনো ভূমিকা নেই? নিশ্চয়ই আছে। কৃত্তিবাস কবির দৃষ্টি সবখানে পাতা। কিছু কাষ্ঠবিড়াল তারা সর্বাঙ্গে বালি মেখে সেতুর ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকগুলি ভরাট করা শুরু করলো।
হনুমান চোখের নিমেষে সে সাগর পার হয়, সে সরাগোটা জ্ঞান করে গোটা সংসার। এখানে হনুমানের কিছু অসুবিধাই হচ্ছিল বটে, ফলত সে কয়েকটি কাঠবিড়ালিকে, কয়েকটি প্রাণীকে নিজের পথ থেকে সরিয়ে দেয়। কিন্তু সে সময় স্বয়ং রাম তাদের পৃষ্ঠে হাত বুলিয়ে কি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেননি? এই রামকেই তো বাঙালি দেখতে চায়, যে রাম নিজের ঘরের সদস্য, বিপদের সময় যার পায়ে নত হওয়া যায়, যার হাতে স্পর্শ পাওয়া যায় নিজের পিঠে, যে রাম শত দুঃখের মধ্যেও ভোলেন না। জগতে কোনো প্রাণীই বস্তুত ছোট নয়, প্রত্যেকেরই কিছু অবশ্য কৃত্য রয়েছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণের প্রতি রাম বাড়িয়ে দেন স্নেহের হাত। শৈশবাবস্থার এই কৃত্তিবাসী পরম্পরা অনুসরণ করেই ভবিষ্যতের বাংলা সাহিত্য ভরে উঠবে ছোট প্রাণ ছোট ব্যথার বন্দনায়। কয়েক শত বছর পরে আমাদের বঙ্গদেশের একজন নোবেল বিজয়ী কবি তার কবিতায় বলবেন একজন মাটির প্রদীপের কথা। মাটির প্রদীপ বলবে, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। তার কিছু বছর পর আরেক লেখকের রচিত চরিত্র অপূর্ব কুমার রায় ওরফে অপু, সে নিজে জুতোয় জন্মানো শৈবালের সঙ্গে মানব জীবনে সংহতি স্থাপন করতে সমর্থ হবে। পূর্বসূত্র বুঝি লুকিয়েছিল ঐতিহ্যেরই মধ্যে। কবি কৃত্তিবাস বস্তুত সংস্কৃত রামায়ণের সমস্ত ছায়ার আনাচে কানাচে বদল ঘটিয়ে এক উত্তরের জানলা খুলে দেন। এটাই কৃত্তিবাসত্ব। নাগপাশে বদ্ধ রাম লক্ষ্মণকে উদ্ধার করতে আসেন গরুর পক্ষে। বাল্মীকি রামায়ণ আমাদের এর বেশি কিছু বলে না। কৃত্তিবাসী রামায়ণ আমাদের আরো কিছু খবর দেয়, নতুন খবর। রাম গরুরকে বর প্রার্থনা করতে বলেন। গরুর রামের মুরলীধারী কৃষ্ণ মূর্তি দেখতে চান। পাখার ঘর নির্মাণ করে গরুর এবং তার ভিতরে রাম ত্রিভঙ্গ রূপে বাঁশি হাতে দাঁড়ালেন। হনুমান ধ্যানযোগে এসব জানতে পেরে বললেন এর শোধ তিনি নেবেন দাপর যুগে কৃষ্ণ অবতারে। হনুমান কি বলছেন? বাঁশি খসাইয়া দিব ধনুস্বর করে, লইব প্রতিশোধ কৃষ্ণ অবতারে। কৃত্তিবাসের প্রকল্প স্পষ্ট, ভক্তিরসের উৎস অবারিত করে দেওয়া। হনুমানের চেয়ে বড় রাম ভক্ত আর কি বা আছে? হরিচরণ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, তার বঙ্গীয় শব্দকোষে হরিচরণ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন রাবণ শব্দের অর্থ হলো ভীতিজনক বা হিংসক। কিন্তু সেই ভীতি উদ্রেককারী চরিত্রটি যখন ভয় পান তার অনুভূতি কিরকম হয় কৃত্তিবাস আমাদের দেখিয়েছেন। অনুবাদকালে চরিত্রগুলির অন্তর্নিহিত বৈশিষ্ট্যে তিনি অন্তর্ঘাত ঘটান। ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধে রাম লক্ষ্মণ মূর্ছিত হন। হনুমান গন্ধমাদন তুলে এনে ঔষধের ব্যবস্থা করেন। এই ঘটনায় স্বয়ং লঙ্কাধিপতি রাবণ আশঙ্কিত হয়ে লঙ্কা সিংহ দুয়ার বন্ধ রাখছেন। কিন্তু আদতে কি তা হওয়ার কথা? বস্তুত কৃত্তিবাসে রাবণের জন্য এই ধূসর রংটি বরাদ্দ করা যায়। তিনি কেবল ভয় পাওয়ান না, তিনি কখনো কখনো নিজেও ভয় পান। তিনি বলছেন, মরিয়া না মরে রাম এ কেমন বৈরী, বীর শূন্য হইল কনক লঙ্কাপুরী, হেন ছাড় যুদ্ধে আর নাহি প্রয়োজন, থাকিব কপাট দিয়া প্রাণ বড় ধন। লক্ষণীয় এই কথাটি রাবণের একাধিকবার মনে হবে। ইন্দ্রজিৎ রাম হত্যার কম প্রচেষ্টা করেননি। ক্রমশ লঙ্কাপুরী বীর শূন্য হল, রাবণের মনোবলও তলানিতে এসে ঠেকল। ফলত অন্তিম যুদ্ধযাত্রার প্রাক্কালে এই রাঘবারই হয়ে উঠলেন রাঘবের দাস। মরিব রামের হাতে ভাগ্যে যদি আছে, জমের না হবে সাধ্য ঘনাইতে কাছে, বিষ্ণুদূতে লয়ে যাবে তুলিয়ে বিমানে, সমান প্রতাপে যাব জীবন মরণে। উল্লেখ্য যে এই উক্তিরই পূর্বসূত্র কবি কৃত্তিবাস ছেড়ে গেছেন অনেক আগে আদিকাণ্ডে সংযোজিত কাণ্ডার মুনির প্রসঙ্গে, যেখানে কাণ্ডার মুনির অস্থি প্রসঙ্গে এইরকম একটি কথা বলা রয়েছে। কার্যত সমস্ত আদিকাণ্ডটি এত বড় হওয়ার একটি বড় কারণ হচ্ছে আদিকাণ্ডে কৃত্তিবাস এমন অনেক সুতো ছড়িয়ে রেখেছেন যা পরবর্তী কোনো কোনো অধ্যায় এসে অর্থপূর্ণ হবে। মকরাক্ষ বধ নামে একটি প্রসঙ্গ বাল্মীকি রামায়ণে রয়েছে। কৃত্তিবাস অভিনবত্ব সৃষ্টি করলেন গরুর প্রসঙ্গ, গরু মানে আমাদের গরু প্রাণীটির প্রসঙ্গ অবতারণার দ্বারা। অন্যদিকে বিভীষণ পুত্র তরণী সেন, রাবণ পুত্র বীরবাহু প্রসঙ্গ, এগুলো সবই কৃত্তিবাসের নিজস্ব উদ্ভাবন। বাঙালির ঘরে ঘরে মহৎ কার্যে সন্তান বিসর্জনে যত কাহিনী শোনা যায়, বিভীষণের তরণী সেন বিসর্জন তার চূড়ান্ত রূপ। ঘরশত্রু বিভীষণ তকমাটি যে তার ক্ষেত্রে কতখানি অপব্যাখ্যা তা বোঝা যায় যখন তিনি কেবল ধর্মের পথে থাকবেন বলে সন্তানের মৃত্যুবান তুলে দেন রামের হাতে। লঙ্কাদহন প্রসঙ্গটিও বাল্মীকিরই সৃষ্টি বটে, কিন্তু কৃত্তিবাস তাকে একটি অন্য মাত্রা দিয়েছেন। বাসস্থান অগ্নিদগ্ধ হলে আপনজন কোনো কারণ ছাড়া যদি আগুনে ছটফট করে মারা যায়, তখন অন্তরাত্মা কতখানি হাহাকারে ভরে ওঠে তা আমরা দেখতে পাই লঙ্কার রমণীদের আর্তনাদে। দেখতে পেলাম খাঁচার পাখি, বনের পশু, পোষ্য জন্তু এবং বন্যজন্তু সম্মিলিত পরিত্রাহী চিৎকার। আদিকবি আমাদের তথ্য দিয়েছিলেন কেবল, কৃত্তিবাসী কলম আমাদের চক্ষু খুলে দিল। অগ্নিতে পুড়িয়া পড়ে বড় বড় ঘর,
পরিত্রাহী ডাক ছাড়ে লঙ্কার ভিতর। কালনেমির লঙ্কাভাগ বলে একটি প্রসঙ্গ আমরা জেনে এসেছি বরাবর। কালনেমির লঙ্কাভাগের এই প্রসঙ্গটি কৃত্তিবাস পেয়েছিলেন অধ্যাত্ম রামায়ণে, যেখানে ধান্যমালী অপ্সরা কৃত্তিবাসের হাতে তিনি পরিণত হন গন্ধকালী কুম্ভীরিণীতে। কিন্তু বাঙালির মুখে মুখে প্রচলিত মৌখিক রামকথায় কালনেমির লঙ্কাভাগ প্রসঙ্গ প্রচলিত ছিল। বাল্মীকি রামায়ণে না থাকলেও তাকে কাব্যে স্থান দেওয়া বস্তুত কৃত্তিবাসী মস্তিষ্কেরই ফসল। রাবণবধ নিমিত্ত ব্রহ্মা কর্তৃক অকালবোধন এবং ষষ্ঠাদি কল্পারম্ভ এই প্রসঙ্গটি তিনি পেয়েছেন দেবী ভাগবত থেকে। আমরা জানি যে এর আগে যেহেতু দুর্গাপুজো শরৎকালে হতো এবং রামের হাত ধরেই দুর্গাপুজোর এই অকালবোধন কিছুদিন পরেই আসছে আমাদের অকালবোধন নামক বিশাল বড় উৎসবটি, সেই অকালবোধন শুরু হলো কৃত্তিবাসী রামায়ণের হাত ধরে। কৃত্তিবাস নিজেও কিছু প্রসঙ্গ যুক্ত করেছেন, যেমন মহিরাবণ অহিরাবণ বলে একটি প্রসঙ্গ আছে যা কৃত্তিবাসী সংযোজন, যদিও সম্পূর্ণ নিজস্ব কৃতিত্ব এটি নয়, কারণ থাইল্যান্ডে রামায়ণ রামাকিয়েনে এই কাহিনী রয়েছে। কেউ কেউ মনে করেন যে বর্তমান রামাকিয়েনের রামায়ণ ও রামায়ণ অনুসরণ পথ সরাসরি ভারত থেকেই পাওয়া, আবার কারো কারো মতে রামাকিয়েন যদিও ইন্দোনেশিয়া থেকে থাইল্যান্ডে এসেছেন ইত্যাদি। বাল্মীকি রামায়ণে রাবণ বধের জন্য রামকে কেবল আদিত্য হৃদয় শ্লোক পাঠ করতে হয়, কিন্তু বঙ্গদেশের মানুষের দৈনন্দিন জীবনে সূর্যদেবের শ্লোকের ভূমিকা কতখানি আর, অথচ রাবণবোধ হওয়া চাই কৃচ্ছ সাধনের মাধ্যমে। তাই সূর্য মন্ত্র নয়, কৃত্তিবাস ঘটিয়ে ফেললেন দুর্গোৎসব, যা কালক্রমে হয়ে উঠবে বাঙালির শ্রেষ্ঠ পার্বণ। নিজস্ব উদ্ভাবনা থেকে সংযুক্ত করলেন রাবণ কর্তৃক অম্বিকা স্তব, অম্বিকার অভয়, রামের দুর্গোৎসব, নীলপদ্ম প্রসঙ্গ, পদ্মহরণ ইত্যাদি। তার সঙ্গে সংযুক্ত হলো মন্দোদরীর অবৈধব্য, মন্দোদরীর অভিশাপ, লক্ষণ কর্তৃক সেতুভঙ্গ ইত্যাদি নানা প্রসঙ্গ। বাঙালি সাহিত্য সমাজে সবচেয়ে অবহেলিত স্থানে থাকেন মূলত অনুবাদকরা, কিন্তু কবি কৃত্তিবাস ওঝার ক্ষেত্রে সে ঘটনা ঘটেনি, কারণ তিনি কেবল অক্ষরে অক্ষর মেলাননি, করেছেন অনুসৃষ্টি। অনুবাদের ক্ষেত্রে সাংস্কৃতিক প্রভাবের ফলে অনুবাদের ধরন বদলে যায়, মূলে ছিল না এমন অনেক প্রসঙ্গ চলে আসে, সাধারণ জনগণের কাছে পৌঁছে যায় বহুতর রচনা। অনুবাদ প্রকল্পের মাধ্যমে যেমন ঘটে ভাষার উন্নতি, শব্দ যোজনা, তেমনি তৈরি হয় নতুন নতুন পথ। কবি কৃত্তিবাস বস্তুত এক নতুন পথ নির্মাণ করছেন, কেবল প্রাদেশিক পাঠকের কাছে আদি কবির কাব্যকে পৌঁছে দেওয়ার জন্য। একাদশ শতকে রাজশেখরের কাব্যমীমাংসায় আমরা স্বীকরণ নামে একটি শব্দ পাবো, যার অর্থ হলো ঐতিহ্যকে স্বীকার করে নিয়ে নিজের মতামত প্রতিষ্ঠা। কৃত্তিবাসও সেই আত্মবিচারের মাধ্যমে দেশকালকে মেনে, সমসময়ে ধর্মীয় গতি মেনে নতুনভাবে নির্মাণ করছেন ইতিহাস। নমস্কার।